নমস্কার বন্ধুরা। আজ আমার গল্পের গোয়েন্দা হলেন দীপক চ্যাটার্জি, যাকে সৃষ্টি করেছিলেন সমরেন্দ্রনাথ পান্ডে ওরফে স্বপন কুমার, যিনি জন্মগ্রহণ করেন 1927 সালের 26শে অক্টোবর এবং তার মহাপ্রয়াণ ঘটে 2001 সালের 15ই নভেম্বর। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, শেষ রাতের কাহিনী। আবার মৃত্যুদূত। দিগন্ত জোড়া আকাশ আঙিনা, মাঝে মাঝে দু একটা তারার ঝিকিমিকি, ক্ষীয়মান পাণ্ডুর এক ফালি চাঁদ পূব আকাশের কোণে, আবছা আলো ছায়ায় ঘেরা রহস্যময় এক পরিবেশ। ঘস, ঠিক ব্রাবন হোটেলের সামনে গাড়িটা দাঁড়িয়ে পড়ল। রাতের আধার ঘেরা জবনিকা যেন বারেকের জন্য কেঁপে কেঁপে উঠল কোনো একটা আসন্ন অশুভ ইঙ্গিতের ছোঁয়ায়। গাড়ি থেকে নামলেন বিখ্যাত সাহিত্যিক ও রহস্য উপন্যাস লেখক তন্ময় সেনগুপ্ত। ব্রাবন হোটেলের বয় উঠে দাঁড়িয়ে লম্বা সেলাম ঠুকল। ব্রাবন হোটেলে তন্ময় সেনগুপ্তকে চেনে না এমন কেউ নেই। সকলেই জানে তন্ময় সেনগুপ্তর কথা না শুনলে বয় বেহারাদের ওপর শুরু হবে ম্যানেজার মিস্টার ব্যানার্জির তর্জন গর্জন। তার কারণও অবশ্য আছে। মিস্টার ব্যানার্জি জানেন তন্ময় সেনগুপ্ত কলকাতা শহরের অনেক কখানি পত্র পত্রিকার সঙ্গে জড়িত। অগাধ প্রতিপত্তি তার এই শহরের লোকেদের উপর। তার কলমের জোরে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খায় এমনি অবস্থা। যদি কোনো সামান্য কারণে তন্ময় সেনগুপ্ত চটে যান, তবে তার ঠিক পরদিনই কয়েকখানা দৈনিক সাপ্তাহিকে ছাপা হবে ব্রাবন হোটেল এবং বারের বিচিত্র সব কুৎসিত কাহিনী। এই ধরনের স্ক্যান্ডালকে মিস্টার ব্যানার্জি বড় ভয় করেন। তার কারণেরও অভাব নেই। হোটেলে বার থাকলে তার সঙ্গে নিশ্চয়ই আনুষঙ্গিক দু একটা কুশ্রী ব্যবস্থা থাকবেই। আর এসব জায়গায় অনেক বড় বড় ঘরের ছেলেরাও আসে রাতের আধারে মুখ লুকিয়ে। তাই নিজের দুর্নাম কে আর এভাবে ছড়াতে চায়। আসুন। মিস্টার ব্যানার্জি ছুটে এসে নমস্কার জানান। নমস্কার, কি খবর? শরীর টরীর ভালো তো? মন্দ নয়। কাটছে কেমন? চলনসই। চলুন, ওদিকে একটা কেবিন খালি আছে, চলুন। মিস্টার ব্যানার্জি তন্ময় সেনগুপ্তকে বসিয়ে দেন একটা খালি কেবিনে। বসুন, আমি বয়কে পাঠিয়ে দিচ্ছি। ধন্যবাদ। তন্ময় সেনগুপ্ত বসে পড়েন চুপচাপ। বাইরে যে কজন সুন্দর পোশাক পরা তরুণী মেয়ে রুজ পাউডার লিপস্টিক বিমণ্ডিত হয়ে চুপচাপ দাঁড়িয়েছিল, তাদের দিকে একবার তাকান মিস্টার ব্যানার্জি। না, এসবে সাহিত্যিক তন্ময়বাবুর রুচি নেই। তার নেশা হচ্ছে রোজ সন্ধ্যায় এক পেগ ড্রাই জিন কিংবা ব্র্যান্ডি সেবন করা। কিন্তু গত 8-10 দিন থেকে মাত্রাটা কেমন যেন বেড়ে গেছে বলে মনে হচ্ছে। তাছাড়া মিস্টার ব্যানার্জি লক্ষ্য করেছেন গত কয়েকদিন যাবৎ তন্ময়বাবু কেমন যেন অন্যমনস্ক। কথা বলেন কম, হাসেন না একেবারে, একটু যেন ভাবনা জড়ানো মন মরা ভাব। আজকাল 2-3 পেগ করে মদ খাচ্ছেন নিয়মিত। কিন্তু লোকটার মধ্যে এ পরিবর্তন কেন? কেন তার মনের এই আকস্মিক বিভ্রান্তি? মিস্টার ব্যানার্জি বাইরে বেরিয়ে আসেন। নিজের টেবিলে বসে বসে ভাবেন, আর যাই হোক, তন্ময়বাবুর কাছ থেকে তিনি তো আর মদের দাম চাইতে পারেন না। লোকটা যেন দিনের দিন কি হয়ে যাচ্ছে। আধ ঘন্টা পরে তন্ময়বাবু বাইরে বেরিয়ে আসেন কেবিন ছেড়ে। চললেন? হ্যাঁ। গুড নাইট। গুড নাইট। দৃঢ় ভঙ্গিতে ঘর ছেড়ে বেরিয়ে যান তন্ময়বাবু। মিস্টার ব্যানার্জি ভাবেন লোকটা মদ খেলেও মাতাল হয় না একদিনও। বাইরে বেরিয়ে তন্ময়বাবু চারিদিকে তাকান। না, একটা ট্যাক্সি কোথাও দেখা যাচ্ছে না। তিনি মনে মনে বিরক্ত হয়ে ওঠেন। চৌরঙ্গি অথবা বউবাজারের হোটেল বারগুলোর এই ঝামেলা নেই। সেখানে প্রত্যেক বাড়ির সামনে একটি করে ট্যাক্সি দাঁড়িয়ে থাকে। আর এখানে কি বিশ্রী কাণ্ড! পথ আধো অন্ধকার। হোটেল ব্রাবনের নিয়ন আলোটা জ্বলছে আর নিভছে। দূরে পার্ক সার্কাসের মোড়। পায়ে পায়ে এগুলো কেমন হয়? তন্ময়বাবু ভাবতে থাকেন।
এটুকু হেঁটেই যাওয়া যাক। দু এক পা এগোবার আগেই হঠাৎ পাশ থেকে কে যেন বলে, স্যার শুনছেন? কে? আমি। একটা দেশলাই দিতে পারেন? ম্যাচ? হ্যাঁ, সিগারেট ধরো। তন্ময়বাবু প্যাকেটে হাত দেন, কিন্তু তার আগেই হঠাৎ দেখা যায় লোকটার একখানা হাত তার দিকে উদ্ধত। সে হাতে ধরা চকচকে একটা কালো রিভলভার। কে তুমি? মৃত্যুদূত। চিনতে পেরেছো বন্ধু? কথা শেষ হয় না, হিস হিস অস্পষ্ট শব্দ। তন্ময়বাবু সেখানে লুটিয়ে পড়েন অস্ফুট শব্দ করে। মূর্তিটা দ্রুত পায়ে অদৃশ্য হয়ে যায়। একটু পরেই হোটেলের একজন বেয়ারা বাইরে বের হতে গিয়ে যেন কিসের সঙ্গে ধাক্কা খায়। ভেতরে গিয়ে ম্যানেজারকে জানায় সব কথা। মিস্টার ব্যানার্জি ছুটে আসেন। অবাক বিস্ময়ে তিনি শুধু বলেন, আশ্চর্য, এই যে দেখছি তন্ময়বাবুর মৃতদেহ। ও স্ট্রেঞ্জ। সঙ্গে সঙ্গে ভিতরে গিয়ে তিনি টেলিফোনের রিসিভারটা তুলে নেন। হ্যালো, পুট মি টু লালবাজার পুলিশ হেডকোয়ার্টার্স। আতঙ্কের ছায়া। স্থানীয় থানার অফিসার মিস্টার মিত্র লালবাজার থেকে টেলিফোন পেয়ে চলে আসেন ঘটনাস্থলে। ভালো করে মৃতদেহটা পরীক্ষা করে দেখে তিনি মন্তব্য করেন, নিশ্চয়ই মাথার মধ্যে বুলেট প্রবেশ করে এর মৃত্যু ঘটিয়েছে। তারপর তিনি মিস্টার ব্যানার্জির দিকে চেয়ে প্রশ্ন করেন, আপনি কি কোনো রিভলভার বা বন্দুকের শব্দ শোনেননি? না। আপনাদের এখানে কেউ শোনেনি? না। তবে নিশ্চয়ই বিশেষ কোনো ধরনের রিভলভার, হয়তো সাইলেন্সার লাগানো ছিল তাতে। আশ্চর্য নয়। এখন আপনাদের কয়েকটা প্রশ্ন করতে চাই, আশা করি সঠিক জবাব দেবেন। নিশ্চয়ই। উনি আপনাদের এখানে কতদিন আসছেন? তা প্রায় বছর 4-5 তো হবেই। বুঝেছি। আচ্ছা, সম্প্রতি কি ওর মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন? হ্যাঁ। কিরকম? সবসময় কেমন যেন ভয়ে ভয়ে থাকতেন বলে মনে হতো। আশ্চর্য তো, স্ট্রেঞ্জ থিং ইনডিড। আচ্ছা, আর কোনো কিছু লক্ষ্য করেছেন কি? ওকে আগে দেখেছি বেশ খুশি খুশি ভাব, কিন্তু সম্প্রতি সবসময় দেখতাম কেমন যেন ম্রিয়মাণ ভাব। তাছাড়া আরও একটা জিনিস আমার নজর এড়ায়নি। কি বলুন তো? আজকাল উনি মদ্যপানের মাত্রা অনেকটা বাড়িয়েছিলেন। থ্যাংক ইউ, কথাটা আমার কাজে লাগবে। কথা বলতে বলতে হঠাৎ মিস্টার মিত্রের চোখ মৃতদেহ থেকে সামান্য দূরে একটা সাদা জিনিসের উপরে আকৃষ্ট হল। কি ওটা? নিজের মনে তিনি বলে ওঠেন। তারপর এগিয়ে গিয়ে সেটা হাতে তুলে নেন। ভালো করে উল্টে পাল্টে সেটা দেখতে চেষ্টা করেন। সেটা একটা তাস, একটা হরতনের টিক্কা। আশ্চর্য, এটা এখানে কেন? নিজের মনেই তিনি বলেন। ওটা কি জিনিস? মিস্টার ব্যানার্জি প্রশ্ন করেন। এটা হচ্ছে মৃত্যুদূতের চিহ্ন। মৃত্যুদূত? সে আবার কে? বর্মার একজন বড় ক্রিমিনাল। সাউথ ইন্ডিয়াতে 2-1 বার সে এসেছে, কিন্তু কলকাতায় এই প্রথম। সঙ্গে সঙ্গে মিস্টার মিত্র গিয়ে হোটেলের ভেতরে প্রবেশ করেন। সোজা টেলিফোনের রিসিভারটা তুলে নেন। হ্যালো, পুট মি টু লালবাজার পুলিশ হেডকোয়ার্টার্স। একটু পরেই ওধার থেকে কণ্ঠস্বর ভেসে আসে। কোন সেকশন আপনার প্রয়োজন? ডিটেকটিভ ডিপার্টমেন্ট। ইয়েস প্লিজ। ডেপুটি কমিশনার মিস্টার গুপ্তকে চাই। আমি মিস্টার মিত্র কথা বলছি। একটু পরেই মিস্টার গুপ্তের গলা ভেসে আসে। কি ব্যাপার মিস্টার মিত্র, তদন্তে গেছেন? হ্যাঁ, কি হলো ওদিকে? মারাত্মক ব্যাপার স্যার, কলকাতায় মৃত্যুদূতের আবির্ভাব ঘটেছে। মৃত্যুদূত? হ্যাঁ, পরপর বার্মায় 8-10টা আর সাউথ ইন্ডিয়ায় 4টে মার্ডার করে সে এসেছে কলকাতায়। হাউ টেরিবল! কি করে আপনি বুঝলেন? মৃতদেহের কাছে পাওয়া গেছে হরতনের টেক্কা। হরতনের টেক্কা? হ্যাঁ। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। মৃতদেহ পোস্টমর্টেমে পাঠানো হয়েছে? না। এক্ষুনি পাঠিয়ে দিন, আর আর্জেন্ট রিপোর্টের জন্য অনুরোধ করুন। আচ্ছা স্যার, আই এম জাস্ট কামিং। আর শুনুন, ডিটেকটিভ দীপক চ্যাটার্জিকে ব্যাপারটা জানানো উচিত।
হি ইজ দ্য ফিট ম্যান টু ট্যাকল দিস কেস। না, আপনি ভালো বোঝেন করুন স্যার। আমি কেমন যেন চিন্তিত হয়ে পড়েছি। প্রকাশ্য রাজপথের উপর নরহত্যা, এর চেয়ে ভয়ঙ্কর ব্যাপার আর কি হতে পারে? একটু পরে শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে একটি ভয়ঙ্কর সংবাদ। প্রত্যেকটি লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে, কলকাতার বুকে মৃত্যুদূতের আবির্ভাব ঘটেছে। সকলের মুখে শুধু বিস্ময় আর ভয়, শুধু আতঙ্ক আর অপরিসীম জিজ্ঞাসা। পরদিন খবরের কাগজের বুকে বড় বড় হরফে ছেপে বের হয় যে খবরটা, তা হচ্ছে কলকাতায় মৃত্যুদূতের আবির্ভাব, প্রকাশ্য রাজপথের উপর নরহত্যা, প্রখ্যাত জার্নালিস্ট ও সাহিত্যিক তন্ময় বাবুর অপমৃত্যু। হত্যাকারী এখনো ধরা পড়ে নাই কেন? এরপর খবরের কাগজের বাঁধা বুলি আর পুলিশের নিষ্ক্রিয়তার যে বর্ণনা বের হয়েছে, তা পড়লে সাধারণ যে কোনো মানুষের ধারণা হবে পুলিশ বিভাগ বুঝি শুধু নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। কিন্তু তবু রহস্যের কোনো মীমাংসা হয় না। পোস্টমর্টেমের পরদিন সকালেই লালবাজারে মিস্টার গুপ্তর চেম্বারে প্রখ্যাত ডিটেকটিভ দীপক চ্যাটার্জিকে দেখা যায়। মিস্টার গুপ্ত দীপকের দিকে চেয়ে বললেন, আমি অত্যন্ত দুঃখিত যে আগাগোড়া কেসটাতে আপনার সাহায্য পেলাম না, কিন্তু তবু এটা আপনাকে জানিয়ে দিচ্ছি, এর মধ্যে নিশ্চয়ই সেই কুখ্যাত ক্রিমিনাল মৃত্যুদূতের কোনো না কোনো হাত আছে। আচ্ছা, একমাত্র সূত্র তো সেই হরতনের টেক্কা। হ্যাঁ। আচ্ছা, ওটার অর্থ কি? অর্থ আর কিছু নয়, যাদের কাছ থেকে মৃত্যুদূত ভয় দেখিয়ে টাকা আদায় করে তাদের সে দেখায় ওই টেক্কা। আর যদি কেউ টেক্কা দেখে ঠিক সময় টাকা না দেয়, তবে তার মৃত্যু অনিবার্য। কিন্তু এই রকম আর কাউকে কি সে ভয় দেখিয়ে টাকা আদায় করবার চেষ্টা করেছে নাকি? ঠিক জানি না। সে বিষয়েও এনকোয়ারি করা উচিত। কথাটার উত্তরে মিস্টার গুপ্ত কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু তার অবকাশ মিলল না। তার অনেক আগেই টেলিফোনটা ঘন ঘন বেজে উঠল সশব্দে। মিস্টার গুপ্ত ফোনের রিসিভারটা তুলে নিয়ে প্রশ্ন করেন, হ্যালো, কে কথা বলছেন? মিস্টার গুপ্ত স্পিকিং। ইয়েস। আমি পুলিশ মর্গ থেকে জানাচ্ছি যে মাথার মধ্যে লোহার একটা ছোট শলাকার মতো জিনিস প্রবেশ করে তন্ময়বাবুর মৃত্যু ঘটিয়েছে। সেটা মাথার মধ্যে কিভাবে ঢুকলো মনে হয়? রিভলভার ধরনের বা ওই রকম কোনো স্প্রিংযুক্ত জিনিস থেকে সেটা সজোরে ছোড়া হয়েছিল বলে মনে হয়। সঙ্গে সঙ্গে কি তন্ময়বাবুর মৃত্যু ঘটে? হ্যাঁ, উনি তখন উন্মত্ত অবস্থায় ছিলেন। ওটা ভেতরে প্রবেশ করে সঙ্গে সঙ্গে তার মৃত্যু ঘটিয়েছে। বুঝেছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য ট্রাভেল স্টেপেন। না না, এটা আপনাকে এক্ষুনি জানানো তো আমাদের বিভাগের অতি প্রয়োজনীয় কর্তব্য। মিস্টার গুপ্ত আর কথা বাড়ান না। টেলিফোনের রিসিভারটা নামিয়ে রেখে দীপকের দিকে চেয়ে কথা শুরু করেন। কথা শেষে দীপক বলে, আমি যত সত্বর সম্ভব ওদের বিষয়ে আরো অনেক বেশি খবরাখবর জানবার চেষ্টা করব মিস্টার গুপ্ত। ধন্যবাদ মিস্টার চ্যাটার্জি। হ্যাঁ, তাহলে আজকে উঠি। নমস্কার। নমস্কার। দীপক উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগিয়ে যায়। লালবাজার থেকে বেরিয়ে দীপকের একটা কথা মনে পড়ে। রতন আজ সকালে গাড়িটা নিয়ে বেরিয়ে গিয়েছিল, তাই আজ সে গাড়ি নিয়ে বেরোতে পারেনি। দীপক বাধ্য হয়ে বাসে উঠে বসে। আসবার সময় সে একটা পুলিশ জিপে এসেছিল। বাস ছুটে চলে। দীপকের হাতে ছিল সেদিনের খবরের কাগজ। সেখানে তন্ময়বাবুর মৃত্যু সংবাদ ছাপা হয়েছিল। সেটাই দীপক বেশ একটু মনোযোগ দিয়ে পড়ছিল। হঠাৎ বাসের ধাক্কায় সে একটি মেয়ের প্রায় গায়ের উপর গিয়ে পড়ে। দীপকের হাতের খবরের কাগজটা মেয়েটির চোখের সামনে গিয়ে পড়ে। দীপক অনেক কষ্টে নিজেকে সামলে নেয়। বাসের হ্যান্ডেল ধরে সোজা হয়ে দাঁড়ায়। কিন্তু তার আগেই হঠাৎ একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। মেয়েটি হঠাৎ সোজা উঠে দাঁড়ায়। দীপকের গালে প্রচন্ড বেগে একটা চর কষিয়ে দিয়ে বলে, শয়তান, ইতর, জোচ্চোর, শয়তানি করবার জায়গা পাওনি? মেয়েদের সঙ্গে ইত্রামি করতে লজ্জা হয় না? দীপক তার উত্তরে কি যেন বোঝবার চেষ্টা করছিল, কিন্তু তাতে বিশেষ কোনো ফল হয় না। বাসের সমস্ত লোক একসঙ্গে বলে উঠল, হ্যাঁ মশাই, কি করে ভদ্রমহিলার সম্মান রাখতে হয় তা কি এখনো শেখেননি? তার মানে
মানে আপনি অসভ্য। আপনার মতো লোকেদের জন্যই আজ আমাদের মা বোনেরা রাস্তায় বেরোতে পারে না। দীপক দেখল এদের সম্মিলিত সিভ্যালরির সামনে দাঁড়ানো এক অসম্ভব ব্যাপার। সে তাই 2-4 বার প্রতিবাদ করবার চেষ্টা করে ক্ষান্ত হলো। বাসের লোকেরা তখন ধরাধরি করে দীপককে বাস থেকে নামিয়ে পুলিশের হাতে সঁপে দিতে ব্যস্ত। দীপক অবাক হলো ওদের কাণ্ড কারখানা দেখে। মনে মনে শুধু ভাবতে লাগলো, আজ সে না হয়ে অন্য কোনো লোক তার অবস্থায় পড়লে তাকে কি বিপর্যয়ের সম্মুখীন হতে হতো। দীপক বাস থেকে নামবার সঙ্গে সঙ্গে মেয়েটিকেও বাস থেকে নামানো হলো। দীপক এবার ভালো করে তাকালো মেয়েটির দিকে। দোহারা চেহারা, মাজা ঘষা রং, পরনে সিল্কের শাড়ি, মুখে সামান্য রুজ আর পাউডারের প্রলেপ। মনে হয় কোনো অফিসে চাকরি করেন। হাতে বটুয়া আকৃতির একটি ভ্যানিটি ব্যাগ। মেয়েটিকে দেখলে মনে হয় সে বোধহয় দীপককে এ অবস্থায় ফেলবার জন্য তৈরি ছিল না। কিন্তু যেমন করেই হোক, ঘটনাচক্র যখন এমনি মন নিয়েছে তখন তার আর করবার মতো বেশি কিছু নেই। পুলিশের নাম শুনে কিন্তু জনতার সংখ্যা অনেক কমে গিয়েছিল। বড়জোর 10-12 জন দীপকদের ঘিরে নিয়ে চলেছিল থানার দিকে। একটা বড় মোড়ে এসে তারা দাঁড়াতেই জনতা দেখে একজন হিন্দুস্তানি পুলিশ হঠাৎ ছোট্ট একটা কাঠের ডান্ডা ঘোরাতে ঘোরাতে এসে দাঁড়ালো। ক্যা হুয়া, এতনা জামাটি কিসকে লিয়ে? জনতা একসঙ্গে কথা বলল, অর্থাৎ কারো কথাই স্পষ্ট হলো না। তখন জনতার দিকে চেয়ে হিন্দুস্তানি প্রবর সজোরে কা হুয়া, হুক্কা হুয়া গোছের চিৎকার জুড়ে দিল। অবশেষে দীপক নিজেই সব ঘটনা পুলিশ কনস্টেবলটিকে বুঝিয়ে বলল। কনস্টেবলটি দয়া করে সবটা শুনে প্রশ্ন করল, তোমার নাম ক্যা হ্যায়? দীপক চ্যাটার্জি। কৌন দীপক চ্যাটার্জি? ডিটেকটিভ। বাহ! আনন্দে কনস্টেবলটি যেন লাফিয়ে উঠল। তারপর একটু শ্লেষ মিশিয়ে যা বলল তার অর্থ হচ্ছে, তুমি যদি দীপক চ্যাটার্জি হও তাহলে আমি ভারতের রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। দীপক বুঝতে পারলো যে কনস্টেবলটি তার কথা বিশ্বাস করেনি। সেটাই বলল, বেশ, তবে আমাকে থানায় নিয়ে চলো। ডেপুটি কমিশনার মিস্টার গুপ্তকে ফোন করলেই সব ঝামেলা চুকে যাবে। কনস্টেবলটি দাঁত মুখ খিচিয়ে আর কোনো কথা না বলে দীপক আর তার সঙ্গের দলবল নিয়ে বুক ফুলিয়ে এগিয়ে চলে। নতুন ঘটনাচক্র। কিছুদূর এগিয়ে দীপকের ইচ্ছা হলো মেয়েটির সম্বন্ধে কিছু জানতে। নিশ্চয়ই কোনো বিশেষ কারণে সে এই কাজ করে বসেছে উত্তেজনার মাথায়। কিন্তু সে কি কারণ? সাধারণ লোকের এ বিষয়ে বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই। তারা শুধু মেয়েটির কথা শুনে আর কিছু বিচার না করে দীপককে ধরে টানাটানি শুরু করেছে। দীপক তাই মেয়েটির দিকে চেয়ে প্রশ্ন করল, আপনি যে উত্তেজনার মুহূর্তে আমাকে মেরে বসেছেন তা জানি, কিন্তু একটা কথা বলুন তো, কি ব্যাপারে আপনি এতটা উত্তেজিত হয়েছিলেন? মেয়েটির মুখ ফ্যাকাশে, সে কোনো উত্তর দেয় না। দীপক বুঝতে পারে সে কোনো কথা বলতে নারাজ। হয়তো একটা অকারণ ভয় তার মনকে আচ্ছন্ন করে রেখেছে। দীপক তাই মেয়েটির সঙ্গে বাজে কথা না বলে প্রশ্ন করে সোজা, আপনার নামটা জানাতে আপত্তি আছে কি? না, শিপ্রা ব্যানার্জি। বাবার নাম? বিভূতি ব্যানার্জি। ঠিকানা? 23 বাদুরবাগান রো। কতদিন আছেন ওখানে? 10 বছর। চাকরি করেন বোধহয়? হ্যাঁ। কোথায়? সিসি দত্তের অফিসে। মার্চেন্ট অফিস নিশ্চয়ই? হ্যাঁ। কি চাকরি? মিস্টার দত্তের প্রাইভেট সেক্রেটারি। বুঝেছি। এত ভয়ের কারণ কি? কি ব্যাপারে এত উত্তেজিত হয়েছেন তা খুলে বলুন না। জানি না। তাহলে বলবেন না? বেশ, জোর করব না। তবে একটা কথা। বলুন। আমাকে বিশ্বাস করতে পারেন, আমি সত্যিই ডিটেকটিভ দীপক চ্যাটার্জি। তাই যদি হয় আমার ঠিকানায় একদিন বরং কথা হতে পারে, এখানে নয়। আচ্ছা। কথায় কথায় তারা থানায় এসে পৌঁছেছিল। দীপক বলে, এখন আর কোনো কথা বলবেন না যেন। ধন্যবাদ। সকলে ভেতরে ঢুকে পড়ে। একসঙ্গে এতগুলি লোক দেখে ওসি মিস্টার সান্যাল বিভ্রান্ত হয়ে পড়েন। তিনি শিপ্রা, দীপক আর একজন মেয়েকে ভেতরে ডাক দেন। সঙ্গে থাকে সেই হিন্দুস্তানি কনস্টেবলটি। শিপ্রার দিকে চেয়ে মিস্টার সান্যাল বলেন, ইনি কি আপনাকে অপমান করেছিলেন? হ্যাঁ।
হঠাৎ মেয়েটির এই ভাবান্তর দেখে দীপক অবাক হয়ে যায়। মিস্টার সান্যাল দীপককে চিনতেন না। তিনি সব শুনে বলেন, আপনি প্রমাণ করতে পারেন যে আপনি দীপক চ্যাটার্জি? নিশ্চয়ই। তবে একটা কাজ করতে হবে। বেশ, বলুন কি করতে হবে। আমি একবার লালবাজারে ফোন করতে চাই। ডেপুটি পুলিশ কমিশনার মিস্টার গুপ্তকে এখানে ডেকে পাঠাবো। বেশ। দীপক সোজা টেলিফোনের কাছে গিয়ে মিস্টার গুপ্তকে সব কথা বলে থানায় ডেকে পাঠায়। তারপর ফোন করে তার সহকর্মী ও বন্ধু রতনলালকে। রতনকে সব কথা জানিয়ে বলে বাদুরবাগান রোড নির্দিষ্ট বাড়িতে গিয়ে শিপ্রা অথবা তার বাবার সঙ্গে দেখা করতে। সব ঘটনা বেশ ভালোভাবে জানা প্রয়োজন। রতন বলে, তোর কি মনে হয় এ ব্যাপার সম্বন্ধে? দীপক বলে, নিশ্চয়ই কোনো কারণে শিপ্রা দেবী অত্যন্ত বেশি উত্তেজিত হয়ে পড়েছিলেন, তাই আমাকে অন্য কেউ ভেবে এভাবে অপমান করেছেন। তা হতে পারে। তুই শুধু জানবি কি এমন কারণ ঘটতে পারে যার জন্য উনি এতটা উত্তেজিত হতে পারেন। আচ্ছা, কিন্তু তোর ব্যবস্থা কি হবে? মিস্টার গুপ্তকে ফোন করেছি, তিনিই এসে আমাকে মুক্ত করবেন। আচ্ছা। দীপক টেলিফোন ছেড়ে দেয়। তারপর মিস্টার সান্যালের দিকে চেয়ে বলে, আমাকে এবার হাজত ঘরে পাঠাতে পারেন মিস্টার সান্যাল, আই এম রেডি। মিস্টার সান্যাল বলেন, না, সে প্রয়োজন হবে না নিশ্চয়ই। মিস্টার গুপ্ত হয়তো এখনই এসে পড়বেন। আই এক্সপেক্ট সো। তবে এখানেই বসুন, ধন্যবাদ। দীপক চুপচাপ বসে থাকে। শিপ্রা আর তার সঙ্গী লোকেরা ডায়েরিতে সই করে দিয়ে একে একে চলে যায়। আধ ঘন্টা পরে গটগট করে মিস্টার গুপ্ত এসে থানায় প্রবেশ করেন। ঘরের মধ্যে ঢুকেই তিনি অবাক হয়ে যান। বলে ওঠেন, কে আশ্চর্য! তাহলে সত্যিই আপনি এই অবস্থায় পড়েছেন দীপকবাবু? দীপক হেসে বলে, আপনি কি ভেবেছিলেন? আমি ভেবেছিলাম বোধহয় কেউ মিথ্যা কথা বলে নিজের মিথ্যা পরিচয় দিয়ে থানা থেকে বের হওয়ার চেষ্টা করছিল। দীপক আগাগোড়া ঘটনাগুলো খুলে বলে মিস্টার গুপ্তর কাছে। তারপর বলে, আমার একটা মারাত্মক সন্দেহ হচ্ছে মিস্টার গুপ্ত। সন্দেহ? হ্যাঁ। কি ব্যাপার বলুন তো? আমার ধারণা কোনো লোক বোধহয় মেয়েটিকে ব্ল্যাকমেলিং করছে। কি করে তা ভাবলেন? আমাকে দেখে সে অন্য কেউ বলে সন্দেহ করেছিল। আপনার এই সন্দেহের কারণ? এই দেখুন। দীপক নিজের ডান হাতটা তুলে দেয় মিস্টার গুপ্তর দিকে। মিস্টার গুপ্ত দেখেন তার হাতে একটা আংটি। সেটার আকৃতি অনেকটা হরতনের মতো। এ দিয়ে আপনি কি বোঝাচ্ছেন? হরতনের চিহ্নকে সে ভয় করত। তাছাড়া খবরের কাগজের যে অংশটি আমার হাতে ধরা অবস্থায় তার চোখে পড়ে, তাতেই ছাপা হয়েছিল মৃত্যুদূতের খবর। এটা কি আপনি সঠিকভাবে জেনে বলছেন? হ্যাঁ। তবে কি মৃত্যুদূতের নজর পড়েছে মেয়েটার দিকে? হতে পারে। আশ্চর্য। মিস্টার গুপ্ত আর কোনো কথা বলেন না। দীপক বলে, অবশ্য ব্যাপারটা আমি বাড়ি গেলেই জানতে পারবো। আমি ইতিমধ্যেই রতনকে এই জন্য পাঠিয়েছি, তার কাছ থেকে সব শোনা যাবে। মিস্টার গুপ্তর কাছ থেকে বিদায় নিয়ে দীপক উঠে দাঁড়ায়। সাংকেতিক আংটি। দীপকের কাছ থেকে টেলিফোন পেয়ে রতন সোজা গিয়ে উপস্থিত হয় শিপ্রাদের বাড়ি। বাদুরবাগান রোড বাড়িটা খুঁজে বের করতে দেরি হয় না। শিপ্রার বাবা বিভূতিবাবু বাড়ির সামনের ঘরে একটা চেয়ারে বসে খবরের কাগজ পড়ছিলেন। রতন ভদ্রলোককে নমস্কার জানায়। ভদ্রলোক প্রতি নমস্কার জানান। রতন বলে যে সে শিপ্রা দেবীর সঙ্গে দেখা করতে চায়। শিপ্রার কথা শুনে ভদ্রলোক বলেন সে অফিস থেকে ফিরেই ঘরে গিয়ে খিল দিয়েছে। কেন? তা ঠিক জানি না। কিছু বলেননি? কি সম্বন্ধে? আজ বাসে ঘটে যাওয়া একটা ঘটনা সম্পর্কে? না, কোনো কথাই সে বলেনি। আপনি যদি দয়া করে সব ঘটনাগুলো বলেন। তা বলতে পারি, কিন্তু ব্যাপারটা। চিতায় বাধা দিয়ে বিভূতিবাবু বলেন, কোনো অ্যাক্সিডেন্ট নয় তো? না, রতন বলে। তাহলে সব ঘটনাগুলো শুনুন আপনি। ধীরে ধীরে রতন সব ঘটনা খুলে বলে। নিজের পরিচয় দিতেও ভোলে না। ভদ্রলোক বলেন, বড় খুশি হলাম আপনার পরিচয় পেয়ে, কিন্তু শিপ্রা যে আপনার একটা কাণ্ড করবে ভাবেনি। ভালোই করেছেন এসে। আপনার নাম অনেক শুনেছি, কিন্তু তাতে কি? আমি বলছি, আপনি কি শিপ্রাকে কিছু জিজ্ঞাসা করতে চান? ঠিক ধরেছেন। বেশ, আপনি বসুন, আমি তাকে ডেকে দিচ্ছি। একটু পরেই বন্ধ দরজায় ধাক্কা দেওয়া হয়। শিপ্রা কোনো উত্তর দেয় না। বিভূতিবাবু আর অমলা দেবী বলেন, শিপ্রা, দরজা খোল। সব ঘটনা ভদ্রলোকের মুখে শুনেছি।
ভদ্রলোক আবার কে? শিপ্রা বিরক্ত হয়ে দরজা খুলে দেয়। একটু পরে দেখা হয় রতনের সঙ্গে। রতনের সম্পূর্ণ পরিচয় শুনে শিপ্রা বলে, আপনারা কেউ যে একজন আসবেন তা জানি, কিন্তু কে তা জানতাম না। রতন বলে, আপনার ব্যাপার নিয়েই দীপকের দ্বারা অনুরোধ হয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। ধন্যবাদ, আমারই নাম শিপ্রা ব্যানার্জি। নমস্কার। নমস্কার। কি ব্যাপার বলুন তো? সকালের ঘটনার জন্য সত্যি আমি লজ্জিত, কিন্তু কি করব উত্তেজনার মুহূর্তে। তার জন্য তো আপনি লজ্জিত? তা তো নিশ্চয়ই, হতেই হবে। দীপক তো আর কোনো কষ্টভোগ করেনি, সামান্য হ্যারাসমেন্ট, ও কিছু না। কিন্তু দীপক বাবুর সঙ্গে কয়েকটা কথা ছিল, আপত্তি না হলে আমাকেও বলতে পারেন। না, আপত্তি কি? কেন আমি অতটা উত্তেজিত হয়েছিলাম তার কারণটা জানাতাম। না, আর কোনো ভয় আমাকে দাবিয়ে রাখতে পারবে না। আমার সব উত্তেজনার মূলে ছিল একটি সামান্য আংটি। আংটি? রতন হতভম্ব। হ্যাঁ, দীপক বাবুর হাতের হরতন চিহ্নিত আংটিটা। একটা সামান্য আংটি থেকে আপনার উত্তেজনার কারণ কি ঘটতে পারে শিপ্রা দেবী? শিপ্রা একটু ভেবে বলে, তাহলে অনেক কথা বলতে হয় আপনাকে। দিন কুড়ি আগে আমাদের অফিসের ম্যানেজিং ডিরেক্টর আমাকে তার বাড়িতে ডেকে পাঠান। তার সব চিঠিপত্র আমি অফিসেই টাইপ করতাম, কিন্তু কখনো বাড়িতে যাওয়ার প্রয়োজন ঘটেনি। তবে আমি সেদিনের নিমন্ত্রণ মতো তার বাড়ি যাই সন্ধ্যা 7টায়। 7টা থেকে 10টা পর্যন্ত কাজ করে চলে আসি। আমি একটা জিনিস জানতাম না, তা হচ্ছে ওই দিন ভদ্রলোকের স্ত্রী বাড়িতে ছিলেন না। পরে সেটা জানলাম একটা চিঠিতে। তাতে সে কথা ছাড়াও লেখা ছিল এ নিয়ে আমাদের নামে স্ক্যান্ডাল রটানো হবে যদি না আমরা ব্যাপারটা চাপা দেওয়ার জন্য সপ্তাহে 15 টাকা করে হরতনের আংটি চিহ্নিত লোকের হাতে তুলে দিই। আপনি টাকা দিয়েছেন? হ্যাঁ, মিথ্যা দুর্নামের ভয় কে না করে বলুন। বুঝলাম, কিন্তু এখন তো আর তা থেকে রক্ষা পাবার অন্য উপায় নেই। একমাত্র উপায় টাকা দেওয়া বন্ধ করা। কিন্তু তাতে কিরকম দুর্নাম ওরা রটাবে বুঝতে পারছেন? হ্যাঁ, এটাও জানি এগুলো কারা করেছে। এই হরতন চিহ্নিত দলটির নাম মৃত্যুদূত। আমি তা আন্দাজ করেছিলাম, শিপ্রা বলে। কিন্তু এখন ওদের হাত এড়াবার কোনো পথই কি খোলা নেই রতনবাবু? রতন বলে, আমি দীপকের সঙ্গে পরামর্শ করে সব কথা জানাবো আপনাকে। তবে বলে রাখছি, আর টাকা তাদের দেবেন না। সারা জীবন ধরে উপার্জনের সব টাকা ওদের হাতে তুলে দিলেও এ থেকে নিষ্কৃতি পাবেন না আপনি। তা অনেকটা ইতিমধ্যেই আমি বুঝতে পেরেছি। আচ্ছা, চলি তাহলে। রতন উঠে দাঁড়ায়। আর এক দৃশ্য। ডালহৌসি স্কোয়ারের ডান দিকের ফুটপাত দিয়ে আপনি যাতায়াত করেছেন নিশ্চয়ই। আপনার চোখে পড়েছে ম্যাঙ্গো লেনের মুখের ওপর একটা বড় দোকান ঘর। একতলায় মোটর বিক্রির কারখানা, দোতলায় উঠতে হয় লিফটে চড়ে। ডান দিকে ছোট ঘড়ি মেরামতের দোকান। দোতলায় উঠে আপনি হতভম্ব হয়ে পড়বেন না যেন। বড় বড় যেসব ঘর সার সার চলে গেছে, প্রত্যেকটি পৃথক পৃথক এক একটি কোম্পানি বা ফার্ম। শেষে যে ঘরটা দেখা যায় সেটা হচ্ছে মার্টিন অ্যান্ড হ্যারিসের ফার্ম। সেদিন বিকেলের দিকে দেখা গেল একজন দোহারা চেহারার বিহারি মুসলমানকে এই ঘড়ির দোকানের সামনে এসে দাঁড়াতে। পরনে একটা পাজামা, তার উপর সিল্কের পাঞ্জাবি। চোখে মুখে একটা অনাবশ্যক কাঠিন্য, রুক্ষতা। কি খবর ইব্রাহিম? ঘড়ির দোকানের সামনে লোকটি প্রশ্ন করল। খবর ভালো নয়, কর্তার সঙ্গে দেখা করতে চাই এক্ষুনি। সে কি কথা? হ্যাঁ, জরুরি খবর আছে। কি ব্যাপার? তোমাকে বলতে পারবো না। তিনি তো কারোর সঙ্গে দেখা করেন না। তবে আমাকে ফিরে যেতে হবে বাধ্য হয়ে। আচ্ছা, এক কাজ করো, মিনিট 15 পরে এসো বরং। সেই সময় আমি জানাবো কি করা যেতে পারে। আচ্ছা। ইব্রাহিম দোকান থেকে বেরিয়ে গেল। ডালহৌসি স্কোয়ারের মধ্যে দিয়ে পুকুরের দিকে তাকিয়ে সে চুপচাপ ভাবতে লাগলো এরপর কি করা যায়। এদিকে ঘড়ির দোকানে সেই লোকটি, যাকে সবাই বিশ্বনাথ বলে জানে, সোজা উঠে গিয়ে একটা কাগজের উপর খসখস করে কি লিখল। তারপর একটা মেশিনের উপর সেটা বসিয়ে একটা বোতামে চাপ দিতেই ঘটাং করে একটা শব্দ হলো। একটু পরেই জ্বলে উঠল একটা মৃদু নীল আলো। সঙ্গে সঙ্গে সেই ধরনের আর একটা আলো জ্বলে উঠল
মার্টিন অ্যান্ড হ্যারিস কোম্পানির কোণের ঘরে। সেখানে টেবিলের সামনে টেলিফোনের রিসিভার কানে লাগিয়ে যে লোকটি বসেছিল সে উঠে গিয়ে একটা যন্ত্রে চাপ দিল। তারপরে এক টুকরো কাগজ বের করে নিয়ে সেটা পড়ে ফেলল। তারপর আর এক টুকরো কাগজে কী সব লিখে যন্ত্রটিতে চাপ দিল। নিচের ঘরে আবার নীল আলো জ্বলে উঠল। বিশ্বনাথ সোজা উঠে গিয়ে কাগজের টুকরোটা যন্ত্র থেকে বের করে নিয়ে পড়ল। তাতে লেখা ছিল, ওকে ওপরে পাঠিয়ে দাও, কথা হবে ক্যামেরা ঘরে, ইতি মৃত্যুদূত। চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবার একটু পরেই ইব্রাহিম ভেতরে প্রবেশ করল। এসো ইব্রাহিম। কর্তার কি খবর? তিনি তোমাকে ওপরে ডেকেছেন। দোতলার কোণের ঘরে গিয়ে কলিং বেলে চাপ দেবে। আচ্ছা, যাও। বাক্য ব্যয় না করে ইব্রাহিম সোজা দোতলার দিকে পা বাড়ালো। নির্দিষ্ট ঘরের সামনে গিয়ে সে কলিং বেলটা টিপে অপেক্ষা করতে থাকে। একটু পরেই দরজা খুলে যায়। একজন বৃদ্ধ মুসলমান গোছের লোক এগিয়ে এসে বলে ওঠে, ভেতরে আসুন। ইব্রাহিম যেন অনেকটা ভয়ে ভয়ে ভেতরে প্রবেশ করে। সে আর কিছু বলবার আগেই লোকটা বলে, বসুন, আপনি কর্তার সঙ্গে কথা বলুন, আমি আসছি। ধন্যবাদ। লোকটি বেরিয়ে যায়। একটু পরে হঠাৎ যেন কোথা থেকে ভেসে আসে কণ্ঠস্বর, কি খবর ইব্রাহিম? কে? কোথায় আপনি? মৃত্যুদূতকে কেউ দেখতে পায় না, সে কাজ করে নিঃশব্দে, কিন্তু অব্যর্থ তার কাজের গতি। আপনি কোথায়? কাছাকাছি কোথাও আছি নিশ্চয়ই। আমার কণ্ঠস্বর তুমি শুনতে পাচ্ছ? আমি আমার যন্ত্রে তোমার সম্পূর্ণ রূপটাই অবশ্য দেখতে পাচ্ছি, কিন্তু তুমি আমাকে দেখতে পাবে না। এই আমার রীতি। বুঝেছি, ইব্রাহিম ধীরে ধীরে বলে। উত্তেজনায় তার কপাল ঘেমে ওঠে। শোনো ইব্রাহিম, আমাকে দেখবার ইচ্ছা যারা প্রকাশ করে তারা কেউ বেঁচে থাকে না। কাজেই এ খেয়াল ত্যাগ করে তোমার কাজের কথা বলো। কি খবর জানতে চান? যে খবর বলবার জন্য তুমি আমার সাক্ষাৎ প্রার্থী হয়েছ। খবর হচ্ছে সেই শিপ্রা সম্বন্ধে। তাকে আজ ভয় দেখিয়ে টাকা আদায় করবার কথা ছিল, কিন্তু পথের মধ্যে তার সঙ্গে হঠাৎ ডিটেকটিভ দীপক চ্যাটার্জির সাক্ষাৎ হওয়ায়। জানি, আমার কাছে এটা পুরনো খবর। মেয়েটার কাছে আর টাকা দাবি করে সুবিধা হবে না। কি করে জানলেন? অত্যন্ত সহজ, সে কথা তোমায় জানাবো না। যাক, তোমার যদি অন্য কোনো খবর থাকে বলতে পারো। না। তাহলে আজকের মতো এসো, পরবর্তী কাজের নির্দেশ পাবে যত সময়। আর এ কাজের পুরস্কার হিসেবে 50 টাকা নিয়ে যেও একতলা থেকে। আচ্ছা। কথা শেষ করে ইব্রাহিম উঠে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে সেই মুসলমানটি হঠাৎ দরজা খুলে ভেতরে প্রবেশ করে। কথা হলো? হ্যাঁ। আর কিছু কথা নেই তো? না। তাহলে নিচে যান। ইব্রাহিম সোজা নিচে আসতেই বিশ্বনাথ চটপট 5খানা 10 টাকার নোট তার হাতে গুঁজে দেয়। এদের দ্রুত কাজ করবার পদ্ধতি দেখে ইব্রাহিম অবাক হয়ে যায়। বসিরহাট রোড। বসিরহাট রোডটা নিশ্চয়ই আপনাদের না চেনা নয়। শ্যামবাজারের মোড় থেকে 10 মিনিট পর পর একখানা করে বাস ছাড়ে এই রুট দিয়ে। অগ্রহায়ণের প্রথমে হলেও সেদিন শীতটা একটু বেশি ছিল। কুয়াশার জালে পৃথিবী আচ্ছন্ন। মাঝে মাঝে কদাচিৎ মানুষের চলাচল দেখা যায়। এত ভোরে বাস চলাচল আরম্ভ হয়নি। সেদিন ভোরে একটা মোটর গাড়িকে দেখা গেল এই রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে যেতে। মোটর গাড়ি বলতে কিন্তু আমি আধুনিক ধরনের কোনো গাড়ি বোঝাচ্ছি না, পুরনো আমলের আধা ঝক্কর প্যাটার্নের গাড়িখানা। গাড়িতে লোক ছিল 2জন। একজন চালকের আসনে, অন্যজন পেছনে বসেছিল চুপচাপ। পেছনের লোকটি নিজের মনেই বিড়বিড় করে কিসব কথা বলে চলেছিল। অবশ্য ড্রাইভার লোকটার কথায় এতটুকু মনোযোগ দিচ্ছিল না। লোকটা নিজের মনে বকবক করতে লাগলো। উফ, কি বিশ্রী রাত! জীবনে এরকম রাত কবে দেখেছি মনে নেই। তার উপর এরকম ঝক্কর গাড়ি, বিশ্রী ব্যাপার।
তারপর হঠাৎ ড্রাইভারের ওপর খাপ্পা হয়ে উঠল। ওয়ে ও ড্রাইভার, রাস্তাগুলো তোমার চেনা তো, না সারা রাত এমনি করে ঘুরে ঘুরে হন্যে হয়ে মরবো? না না, ঠিক জায়গায় পৌঁছে দেব। তবে এত দেরি হচ্ছে কেন? চুপ করুন মশাই, জায়গায় না পৌঁছাই কানের মাথা খাবেন না। দেখছি, বলছি, আমার কানে পোকা নেই। অত তেজ দেখাচ্ছ কেন হে? পৌঁছে দেওয়ার জন্যই তো তোমার এই ঝক্কর গাড়িতে তুলেছ। ওহ, প্রাইভেট গাড়ি ভাড়া করে যত সব ঝামেলা, এর চেয়ে ট্যাক্সি অনেক ভালো। তাই নাকি? ঠিকই বলছি, তোমাদের তেজ। থামুন মশাই, ওই তো ডান দিকে সেই বাংলো। চলি তবে, এবার ভাড়াটা চুকিয়ে দিন। বেশ, এই নাও তোমার 5 টাকা। 5 টাকার নোটটা লোকটার হাতে নিয়ে ড্রাইভার গাড়িতে স্টার্ট দেয়। লোকটা বাঁদিকে পথ ধরে এগিয়ে যায় হনহন করে, বেশ একটু দৃঢ় ভঙ্গিতে। ড্রাইভার ফাঁকা গাড়ি নিয়ে এগোয় কলকাতার দিকে। যেতে যেতে হঠাৎ দেখতে পায় বাঁদিকে একজন লোক তার গাড়ি থামাবার জন্য হাত উঁচু করেছে। লোকটার দিকে চোখ পড়তেই ড্রাইভার চমকে ওঠে। পরনে স্যুট, গায়ে ওভারকোট, মাথায় হ্যাট, মুখের প্রায় সবটাই ঢাকা। অবশ্য লোকটার আসল চেহারা অত সহজে ধরা যায় না। এই নিশ্চয়ই বিখ্যাত দস্যু মৃত্যুদূত। ড্রাইভার লোকটি অবশ্য সাধু নয়, একসময় সে এসব দলে ছিল, তাই সে গাড়ি থামায় না, দ্রুত গতিতে চালায় কলকাতার দিকে। মৃত্যুদূত কিন্তু ড্রাইভারকে চিনতে পারেনি। সে যদি তাকে চিনত তবে নিশ্চয়ই এত নিশ্চিন্তভাবে চলতে পারত না, কেননা ড্রাইভারটি হচ্ছে একটি দাগি আসামি, কিন্তু বর্তমানে গাড়ি চালায় আর পুলিশের ইনফরমারি করে, যা করে 2 পয়সা পায়। কলকাতায় ফিরে এসে দেখা গেল ড্রাইভারটি একটা পাবলিক টেলিফোনের সামনে দাঁড়িয়ে 2 আনা পয়সা ফেলে দিয়ে ফোন রিসিভারটা তুলে নিল। হ্যালো, পুট মি টু লালবাজার পুলিশ হেডকোয়ার্টার্স। ইয়েস প্লিজ, আপনি কে? লালবাজার থেকে প্রশ্ন আসে। প্রয়োজন নেই, শুধু ডেপুটি কমিশনার মিস্টার গুপ্তকে আর ডিটেকটিভ দীপক চ্যাটার্জিকে জানিয়ে দিন যে মৃত্যুদূতের দর্শন পাওয়া গেছে আজকেই। মৃত্যুদূত? হ্যাঁ। কোথায়? বসিরহাট রোডের ওপর দেখা গেছে তাকে। আপনি কি করে চিনলেন? আমি একজন বহু পুরানো ক্রিমিনাল। দীপক বাবু আমার নাম জানেন, তবে বিশেষ কারণে আমি নিজের নামটা জানাতে চাই না, তাতে বিপদ বাড়তে পারে। বুঝেছি। বসিরহাট রোডের ওপর যে লোকটিকে নামিয়ে দিয়ে ড্রাইভারটি চলে গেল, তাকে এবারে সোজা হেঁটে একটা কোঠাবাড়ির দিকে এগোতে দেখা গেল। কিন্তু কোঠাবাড়ির সদর দরজা দিয়ে না ঢুকে সে সোজা কিছুটা এগিয়ে গিয়ে চারিদিকে একবার ভালো করে চেয়ে দেখল। তার হাতের ভারী ব্যাগটা যে বয়ে নিয়ে যেতে যথেষ্ট কষ্ট হচ্ছিল, এটা তার ভাবভঙ্গি থেকে সুস্পষ্ট বোঝা যায়। ছোট গলি, ডান দিকে একটা গুদমের মতো ঘর, তার সঙ্গে বোধহয় কোন একটা অদৃশ্য পথে ওই কোঠাবাড়ির যোগাযোগ আছে। বাইরে থেকে গুদম ঘরটা ঠিক গুদম বলে মনে হলেও তার ভেতরে প্রবেশ করলে পার্থক্য বোঝা যায়। তার ভেতরে 2-3টে ছোট ঘর, প্রত্যেকটি সুসংস্কৃত ও সুসজ্জিত। ভেতরে নানা ধরনের ইলেকট্রিক সাজ সরঞ্জাম, কিন্তু সেগুলো যে কি উদ্দেশ্যে ব্যবহৃত হয় তা বোঝা যায় না। গুদম ঘরের সামনে দাঁড়িয়ে সে মিনিট খানেক কি যেন ভাবতে শুরু করলো। তারপর সোজা ভেতরে গিয়ে একটা টেলিফোনের সামনে দাঁড়ালো। হাতের বোঝাটা নামিয়ে রেখে রিসিভারটা তুলে নিয়ে বলল, হ্যালো। কে? আমি ইসমাইল কথা বলছি। ও হুজুর, আপনি? হ্যাঁ, তুমি কে? রহমত, 23 নম্বর। বুঝেছি, ব্যবস্থা করো, মাল রেডি। কোথায়? ঠিক জায়গা মতোই আছে। ঠিক আছে। আমার কাছে গাফিলতি নেই রহমত। খুব ভালো, আমিও এদিকের মালটার ব্যবস্থা সত্তর করে ফেলছি। সেই কাজই করো। টেলিফোন নামিয়ে রাখলো ইসমাইল। তার চোখে মুখে যেন খুশির আমেজ ফুটে ওঠে। এই ঘটনাগুলো নিয়ে হয়তো তেমন কিছু আলোড়ন ঘটতো না, কিন্তু ঠিক সেই দিনই ওই অঞ্চলে ঘটল একটা অদ্ভুত ঘটনা। তাতে ঘটনার জটিলতা ও সমস্যা আরও অনেকটা বেড়ে গেল। সেই দিনই বেলা 11টায় বসিরহাট রোডের ধারে একটা জঙ্গলের ভেতর আবিষ্কৃত হলো একটা কনস্টেবলের মৃতদেহ। তার মাথার মধ্যে একটা বুলেট প্রবেশ করে তার মৃত্যু ঘটিয়েছে বলে মনে হলো, কিন্তু এমন কোনো প্রমাণ পাওয়া যায় না যা থেকে শনাক্ত করা চলে আততায়ী কে।
আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, শবদেহের ঠিক পাশে দেখা গেছে একটা দাস, হরতনের টেক্কা, তার উপর ছোট ছোট হরফে লেখা বিশ্বাসঘাতকতার ফল, মৃত্যুদূত। এই ঘটনাটা নিয়ে পুলিশ প্রচুর চেষ্টা করলো, কিন্তু আততায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হলো না। বৈঠক। স্থানীয় থানায় উপস্থিত ছিল ডিটেকটিভ দীপক চ্যাটার্জি, তার সহকারী রতনলাল আর পুলিশ ইন্সপেক্টর মিস্টার মিত্র। কুখ্যাত দস্যু মৃত্যুদূতের খবর পেয়েই দীপক ও রতনের আগমন। এখানে এসে তারা শুনতে পায় যে যেদিন রাতে একজন অখ্যাত লোক মৃত্যুদূত সম্বন্ধে খবর দেয়, ঠিক সেই দিনই ওই রাস্তার উপর মৃত কনস্টেবল মনোহর আইচের মৃতদেহ পাওয়া যায়। দীপক সব কেস রেকর্ড ভালো করে পড়ে মিস্টার মিত্রের দিকে চেয়ে প্রশ্ন করে, আপনার কাকে সন্দেহ হয় মিস্টার মিত্র? মিস্টার মিত্র হেসে বললেন, যাকে নিয়ে আপনারা এত নাজেহাল হয়ে পড়েছেন, সেই মৃত্যুদূতই যে এর পেছনে আছে সে সম্বন্ধে আমি একেবারেই নিঃসন্দেহ। কারণ দুটি ঘটনার যোগাযোগ। কিন্তু একটা কথা মিস্টার মিত্র, বলুন। আমি যদিও মৃত্যুদূতকে গ্রেপ্তার করতে উদ্যত, তবু সবটা না জেনে বিনা প্রমাণে এই হত্যাকাণ্ডটা মৃত্যুদূতের কাঁধে চাপিয়ে দিতে চাই না। তাকে সেদিন ঠিক ওখানেই দেখা গিয়েছিল, কিন্তু আরো অনেক মহাত্মাকে হয়তো সেদিন ওখানে দেখা গিয়েছিল। তাই বলে কি ধরে নেব যে তারা প্রত্যেকেই খুনি? তা তো নয়। আর একটা কথা, বলুন। একজন পুরানো ক্রিমিনাল হঠাৎ মৃত্যুদূতের খবর স্বেচ্ছায় আমাদের জানাতে গেল কেন? তা তো ভাবিনি। খুনি হয়তো একজন কিংবা একটা দল, তবে মৃত্যুদূত যে নির্দোষ তাও আমি জোর করে বলছি না, কিন্তু কারণ যখন মিলছে না, তখন জোর করে একটা ঘটনা কারো কাঁধে চাপানো কি উচিত? কারণের কি আর অভাব আছে দীপকবাবু? যথা, হয়তো কনস্টেবলটি মৃত্যুদূতকে সন্দেহ টন্দেহ করে আটক করতে চেষ্টা করেছিল। মৃত্যুদূতের মতো দুর্ধর্ষ খুনির পক্ষে এই কারণটুকুই কি যথেষ্ট নয়? আর যাই হোক, এটুকু অন্তত জানি, মৃত্যুদূত বিনা কারণে অকারণে চট করে কাউকে শেষ করে না। অধিকাংশ কেসেই খুন করতে বাধ্য হয় অবস্থার বিপাকে পড়ে। সে যাই হোক, আপনি মৃত্যুদূত ছাড়া অন্য কোনো কেসে এখন কিন্তু হাত দেবেন না মিস্টার চ্যাটার্জি। আমার সাহায্য কি এসেন্সিয়াল? নিশ্চয়ই। আপনারা তো রয়েছেন। না, আপনি মৃত্যুদূতের চালচলন বেশ ভালো মতো জানেন, তাছাড়া আরো নানা কারণে। বেশ, আমি এতেই সম্পূর্ণ মনোযোগ অর্পণ করছি। ধন্যবাদ মিস্টার চ্যাটার্জি। কিন্তু একটা কথা মিস্টার মিত্র, বলুন। যখন আপনাদের কাছে সাহায্য চাইব, বিনা প্রতিবাদে বিনা কারণে আমাকে সাহায্য করবেন, তা করতে রাজি আছি। তাহলে আই এম অলসো গিভিং মাই ওয়ার্ড টু হেল্প ইউ অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। দীপক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। বিনওয়ালা লোকটাকে প্রায়ই দেখা যায় চিতপুর রোডের ওপর দাঁড়িয়ে বিন বাজিয়ে ভিক্ষে করতে। চিতপুর রোডকে কাট করেছে গড়ানহাটা স্ট্রিট, মসজিদ বাড়ি স্ট্রিট, দুর্গাচরণ মিত্র স্ট্রিট, জয় মিত্র স্ট্রিট ইত্যাদি রাস্তাগুলো। এর আনাচে কানাচে দিবালোকে অথবা রাতের আধারে গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অজস্র পুরুষ শিকারী মেয়েদের। এদের নিয়ে বেশি কিছু লিখতে গেলে হয়তো এই উপন্যাসখানা অশ্লীলতার অভিযোগে পুলিশ কোর্টে যাবে বিচারার্থে। তাই এইসব দেহজীবিনীদের বাদ দিয়ে বিনওয়ালাকে নিয়ে আমার গল্প এগিয়ে চলুক। দু চার লাইন বর্ণনার রঙে উপন্যাসকে রাঙিয়ে কে আর মিথ্যার লালবাজার প্রেস সেকশনের কবলে গিয়ে পড়তে চায় বলুন? বিনওয়ালার ডাক পড়ে মাঝে মাঝে বড় বড় বাড়ি থেকে। তার কারণ, পতিতাদের মধ্যে আবার ছোট বড় মাঝারি নানা রকম প্রকারভেদ আছে কিনা। আন্ডারওয়ার্ল্ডের খবরাখবর যারা রাখেন, তারা জানেন যে এইসব গণিকা পল্লীর সঙ্গে ক্রিমিনালদের যেন নারীর যোগাযোগ আছে। তবে তাদের নারী খুঁচিয়ে কেন মিথ্যা আর নিজের গায়ে ঘা টেনে আনবো? সে কথা যাক। দাড়ি গোঁফযুক্ত আলখাল্লা পরা যখন নাগিন ছবির ধরনে বিন বাজিয়ে যায়, তখন আশেপাশের অনেক বাড়ি থেকেই কৌতূহলী চোখগুলো উঁকিঝুঁকি মারতে থাকে। মাঝে মাঝে সিকি, দুয়ানি, আধুলি ইত্যাদি ছিটকে এসে পড়ে বিনওয়ালার গায়ে বা মাথায়। বিনওয়ালা সেগুলো মাঝে মাঝে কুড়িয়ে নিয়ে কাঁধের ঝুলিতে পুড়ে রাখে, মাঝে মাঝে বা সেগুলো পড়ে থাকে। লোকে বলে বিনওয়ালা বোধহয় জীবনে খুব বড় ব্যথা পেয়েছিল।
তাই পৃথিবীর সবকিছুর প্রতি তার মনে রয়েছে এই অসীম ঔদাসীন্য। তবু ঠিক বিকেল 5টার পর এই অঞ্চলটা যখন সবেমাত্র জমে উঠতে শুরু করে, অর্থাৎ এই অঞ্চলের শিকারী মেয়েরা গা ধুয়ে কাপড় ছেড়ে মুখে পাউডার, স্নো আর ঠোঁটে সস্তা আলতা অথবা দামি লিপস্টিক লাগাতে তৎপর হয়ে ওঠে, তখনই শুরু হয় বিনওয়ালার অভিযান। এই অঞ্চলের বাতাসে বাতাসে ভেসে যায় বিনের মিষ্টি সুন্দর সুর। সকলের চোখ পড়ে রাস্তার উপর ঠিকরে। মৃদু ঘাড় নেড়ে নেড়ে বিন বাজিয়ে বিনওয়ালা রাস্তা দিয়ে যায়। লোকে তার দিকে তাকায় অবহেলার দৃষ্টিতে। মাঝে মাঝেই বড় বড় বাড়ির দোতলা, 3তলা বা 4তলায় বিনওয়ালার ডাক পড়ে। সেখানে বসে বিন বাজিয়ে ঘাড় নেড়ে নেড়ে বিনওয়ালা উঠবার সময় 2-5 টাকা বকশিস নিয়ে চলে যায়। সেদিনও অন্যদিনের মতো মসজিদ বাড়ি স্ট্রিটের একটা দোতলা ঘরে বিনওয়ালার ডাক পড়ল। বিনওয়ালা দোতলায় উঠে একটা ঘরের সামনে দাঁড়ালো। দরজা খুলে গেল। ঘরের মধ্যে যে লোকটিকে দেখা গেল তাকে হয়তো আমরা আগেও দেখেছি। এ সেই লোকটি যাকে বসিরহাট রোডের উপর আমরা আগে দেখেছিলাম, সেই ইসমাইল নামধারী লোকটা। তার ঠিক পাশে বসে মোটা সোটা কালো মতো একটা মেয়ে। বিনওয়ালার বুঝতে দেরি হয় না যে ঘরখানার ভাড়া জোগায় এই মেয়েটি। ইসমাইল শুধু মাঝে মাঝে এরকম বাড়িতে যাতায়াত করে থাকে। কি খবর সাঙ্গাত? বিনওয়ালা প্রশ্ন করে। তুমি আমায় চেনো? হ্যাঁ। কোথায় দেখেছো? তা বলবো না। কেন? কারণটা নিশ্চয়ই তোমারও জানা। যাক, যাকে খুঁজছো তাকে কি পেলে বন্ধু? কাকে? কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস ফিস করে বিনওয়ালা বলে, মৃত্যুদূতকে। চমকে উঠে ইসমাইল বলে, তুমি কি করে জানলে? চুপ, আমি জানি অনেক কিছু। আমি লোকের ভবিষ্যতও বলে দিতে পারি। ইসমাইলের মুখ শুকিয়ে যায়। ভয় পেলে বন্ধু? না। তবে তার খোঁজ চাই? কেন? এই মৃত্যুদূত একবার বহু টাকা আমাকে ঠকিয়ে নেয়। কেন? জানি না, লোকটাই এমনি। মিথ্যা কথা। কেন? মৃত্যুদূতকে নিশ্চয়ই তুমি ঠকাবার চেষ্টা করেছিলে, তাই সে বাধ্য হয়ে তোমাকেও ঠকিয়েছিল। ইসমাইল চুপ। বিনওয়ালা বলে, কি হে সাঙ্গাত, চুপ করে রইলে কেন? এমনি। তার খোঁজ চাও? নিশ্চয়ই দিতে পারি তার খোঁজ, কিন্তু মোটা টাকা দক্ষিণা চাই তার পরিবর্তে। কত? 500? টু মাচ। এত টাকা? তবে চলি আজকের মতো। বিনওয়ালা উঠে দাঁড়ায়। ও বিনওয়ালা, শোনো। কি বলছো? তাই দেব, বলো সে কোথায়? আমার সঙ্গে চলো। রাজি আছো? হ্যাঁ, তবে এসো আমার সঙ্গে। দুজনে উঠে দাঁড়ায়। ইসমাইল কালো মেয়েটার হাতে একখানা 10 টাকার নোট গুঁজে দিয়ে বলে, চলি কালো শশী। এসো। নিচে নেমে আসে দুজনে। ইসমাইল বলে, কিসে যাবে? ট্যাক্সি ডাকো। তবে মোড়ে চলো। বেশ। একটু এগিয়ে বিনওয়ালা জিজ্ঞেস করে, ভয় করছে না তো? না। তবে এসো। দুজনে বেরিয়ে যায়। গড়ানাটার মোড়ে ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে তারা ট্যাক্সিতে চড়ে বসে। বিচিত্র বেশি। ট্যাক্সি দ্রুত ছুটে চলে। বিনওয়ালা প্রশ্ন করে, কোন দিকে চলেছেন? আগে একটু হোটেল ঘুরে যাব। হোটেলে? হ্যাঁ, কোথায়? ধর্মতলা, ব্রিস্টল হোটেল। বুঝেছি, আপনি ওখানেও থাকেন বোধহয়। হ্যাঁ, একটা স্যুট নেওয়া আছে। তাহলে আপনি তো বেশ ধনী। লোকে তাই বলে বটে। বিনওয়ালা কোনো উত্তর দেয় না। ট্যাক্সি দ্রুত গতিতে ছুটে চলে মহানগরীর পথ ধরে। মিনিট 15-20 মধ্যেই ট্যাক্সি এসে থামে ব্রিস্টল হোটেলের ঠিক সামনে। নেমে এসো ফকির সাহেব, চলুন। গাড়ি থেকে নেমে সাবলীল ভঙ্গিতে দামি ম্যাটিংয়ের উপর দিয়ে দুজনে হেঁটে চলে। লবি পেরিয়ে সুটের সামনে এসে দুজনে দাঁড়ায়। ভেতর দিয়ে একটা কোচে হেলান দিয়ে বসে ফকির সাহেব। ধীরে ধীরে তার দিকে চেয়ে ইসমাইল প্রশ্ন করে, মৃত্যুদূতের কাছে একটু পরেই যাওয়া যাবে, কিন্তু তার আগে বলো তো, তুমি কে? আমি? আমি গরিব মানুষ, খাই দাই বিন বাজাই। না বাপু, তোমার আসল পরিচয় বলো। সে কি বাপু? হ্যাঁ, তুমি এই ছদ্মবেশ ধরে অন্য সকলের চোখে ধুলো দিলেও আমার চোখে ধুলো দিতে পারবে না। ভগবান জানেন। বুঝেছি, কিন্তু তুমি তো বাপু ভগবান টগবান বিশ্বাস করবার মতো লোক নও। তোমাকে দেখে আমার তো মনে হয় না।
ফকির মানুষ বাবু, ভগবান বিশ্বাস না করলে চলবে কেন বলুন? যাক সে কথা, একটা কাজ করবে। কি কাজ? মোটা কিছু রোজগার করতে চাও? বেশ, কি করতে হবে বলুন। শোনো, কথা শেষ হলো না, বাইরে শোনা গেল পায়ের শব্দ। কয়েকজন লোক যেন এগিয়ে আসছে এদিকে। কিন্তু এমন সময় ইসমাইলের ঘরে কে আসবে, সে একটু চিন্তিত হয়। বিনওয়ালার দিকে চেয়ে ইসমাইল বলে, ওই দরজাটার আড়ালে চলে যাও বাবু, ওটা বাথরুম। কে যেন আসছে বলে মনে হলো আমার, ব্যাপার সুবিধের নয়। লোকটা বাথরুমের দরজা খুলে ভেতরে চলে যেতেই এই ঘরের কড়াটা নড়ে ওঠে। কে? দরজা খুলুন। কি প্রয়োজন মশাই? জরুরি প্রয়োজন। দরজা খুলল। দরজার প্রান্তে দাঁড়িয়ে প্রখ্যাত ডিটেকটিভ দীপক চ্যাটার্জি স্বয়ং। কাকে চান মশাই? আপনাকে। আমাকে? হ্যাঁ, আপনার নামই তো ইসমাইল হোসেন, তাই না? হ্যাঁ, সেলাম। একটা অত্যন্ত জরুরি কাজে আপনাকে বিরক্ত করতে বাধ্য হলাম। বলুন। আমার নাম হয়তো শুনে থাকবেন, আমি গোয়েন্দা দীপক চ্যাটার্জি। ও বুঝেছি। তা অধীনের কুটিরে আপনার আগমন কি শুভ কারণে? সেই কথাটাই জানাচ্ছি। মৃত জমিদার এস মিটারের নাম শুনেছেন? হ্যাঁ। তার মেয়ে অনিতা মিটারের সঙ্গে আপনি খুব বেশি মেলামেশা করেন। করি বটে, তবে খুব বেশি বলতে যা বোঝায় তা বললে ভুল হবে। নাইট ক্লাবে সামান্য আলাপ। আমি জানাতে এসেছি যে মিসেস মিটার সেটা খুব বেশি পছন্দ করেন না। আপনার বক্তব্য শেষ হলো? প্রায়। আমার কথা হলো, আপনি এই কথা অনুসারে কাজ করবেন কিনা স্পষ্ট করে বলুন। যদি বলি না, তাহলে আপনার বিরুদ্ধে আমার অনুচরেরা কড়া পাহারায় নিযুক্ত হবে। ধন্যবাদ। এসব রাবিশ টিকটিকিদের লাগাবেন তো? এক্স্যাক্টলি। এক্ষুনি বের হন। আপনার আর একটা কথাও আমি শুনতে চাই না স্যার। বেশ, আমার কাজ আমি করব। আর একটা কথা, কিছুক্ষণ আগে যে লোকটা এসেছিল সে কোথায়? সে তক্ষুনি চলে গেছে। সে যে যায়নি সে প্রমাণও আমি পেয়েছি। আমার সহকারী এতক্ষণ আপনার স্যুটের ওপর নজর রেখেছিল। সে আপনাকে বা অন্য কাউকেই বেরিয়ে যেতে দেখেনি। বাজে কথা। সে এসেছিল বিন বাজিয়ে আমাকে শোনাতে, তক্ষুনি বকশিস নিয়ে চলে গেছে। সে যে এখানে আছে সে প্রমাণ আমি পেয়েছি। আপনি অনর্থক মিথ্যা বলবেন না। মিথ্যা কথা আমি বলি না, আর বললেও আপনাদের মতো টিকটিকিদের কাছে সত্যি কথা বলে লাভ কি? অত সহজে নিস্তার পাবেন না, এ কথাও মনে রাখবেন। বেশ, আপনিও মনে রাখবেন, ডিটেকটিভদের ইসমাইল হোসেন ভয় করে না। দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে যায় দীপক। দীপকের ঘর থেকে বেরিয়ে যাওয়ার শব্দ পেয়েই বাথরুম থেকে বেরিয়ে আসে ফকির সাহেব। তারপর বলে, আজকের মতো চলি হোসেন সাহেব। কেন? যা কাণ্ড বাঁধালেন, তাতে তোমার কি? না, এর মধ্যে মৃত্যুদূতের কথা আলোচনা করতে বা তার কাছে যেতে ভরসা হচ্ছে না। তবে কাজের কি হবে? কাল সকালে আসবো, তখনই কথা হবে। বেশ, মনে থাকে যেন। ওই কোণে গিয়ে ছদ্মবেশ কিছু একটা পরে ফেলতে পারো। আচ্ছা। কথাটা বলেই বিনওয়ালা তার পিঠের ঝুলিটা থেকে একটা দামি পোশাক বের করে পরে ফেলল। ইসমাইল বলল, কি হে, তোমাকে তো নয়া পোশাকে মন্দ দেখাচ্ছে না হে। তা এসব কি সবসময়ের জন্যই মজুদ রাখো নাকি? না না, শুধু দরকার মতো এগুলো ব্যবহার করি আমি। তা না হলে তো আর মৃত্যুদূতকে নিয়ে ছিনিমিনি খেলা যায় না। কথাটা বলে আচমকা হো হো করে হেসে ওঠে ঘর ছেড়ে বেরিয়ে যায় বিনওয়ালা। ইসমাইল অবাক বিস্ময়ে চেয়ে চেয়ে কি যেন ভাবতে থাকে। আবার মুখোমুখি। আধ ঘন্টা পরে আবার হন হন করে দীপক ঘরখানায় প্রবেশ করে। হঠাৎ আবার কি প্রয়োজনে গোয়েন্দা সাহেব? ইসমাইল বিদ্রুপ ভরা কণ্ঠে জিজ্ঞাসা করল। বলি, খুব যে দুহাতে টাকা কড়ি ওড়াচ্ছেন, এত টাকা আসছে কোত্থেকে জিজ্ঞাসা করতে পারি কি? সে কথায় আপনার প্রয়োজন আছে বই কি। পাগলামি করবেন না। ওই যে লোকটা আপনার কাছ থেকে দামি পোশাক পরে বেরিয়ে গেল, কে জানেন? কই, কেউ তো যায়নি। হ্যাঁ, বিনওয়ালা ওই ছদ্মবেশে গেছে। যদি যাই তাতে ক্ষতি কি আপনার? ক্ষতি আর কি, একটুর জন্য হাত ফসকে পালিয়ে গেল শয়তান। এবার পেলে তোমাকে উচিত শিক্ষা দেব মৃত্যুদূত। মৃত্যুদূত? কে মৃত্যুদূত? ওই বিনওয়ালা। বাজে কথা। বাজে কথা দীপক চ্যাটার্জি বলে না। সে কি, ঠিকই বলছি। কিন্তু ও যে বলল মৃত্যুদূতকে ধরিয়ে দেবে।
স্রেফ ধাপ্পা দিয়েছে আপনার কাছে, বুঝেছেন? আশ্চর্য তো, আমার চোখে এভাবে ধুলো দিয়ে চলে গেল এখান থেকে। কতদিন থেকে মানুষ চিনছেন? আমাকে তো তখন ধাপ্পা দিলেন যে ও এখানে নেই। কত টাকা দেবেন ওকে ধরিয়ে দিলে? 1,000-2,000 তো বটেই। বেশ, কাল সকালে আসুন। আচ্ছা, ধন্যবাদ। ইসমাইলের ঠোঁটে খেলে যায় রহস্যময় হাসি। দ্রুত ঘর থেকে বেরিয়ে যায় দীপক। মাথার মধ্যে তখন তার সহস্র চিন্তা জট পাকাচ্ছে। হোটেল থেকে বেরিয়ে ইসমাইলকে দেখা যায় বসিরহাট রোড ধরে এগিয়ে যেতে। তীব্র বেগে তার মোটরটা তাকে বুকে নিয়ে এগিয়ে চলেছিল। আগের দিনের জায়গায় এসে মোটর থেকে নামলো ইসমাইল। তারপর টেলিফোন রিসিভারটা তুলে নিল। হ্যালো, কে? ইসমাইল? হ্যাঁ, তুমি? রশিদ। ও, তোমার কাজ কত দূর? এখানে আটকে রাখবো কি? হ্যাঁ, সেই চেষ্টা করো। এতদিন তোমাকে প্রায় 700 টাকা দিয়েছিলাম, কিন্তু তার পরিবর্তে যদি মেয়েটাকে অন্তত হাত করতে না পারো, লজ্জার কথা। এটা একটু তেজি সর্দার। সেই জন্যই তো বলছি, বুঝেছি, কিন্তু আরো 300 লাগবে খান সাহেব। কবে? আজ শেষ হলে দেবেন। বেশ, আমি এদিকে বাংলা মুলুক থেকে কিছুদিনের জন্য বাইরে ঘুরে আসবো। আচ্ছা কর্তা, তাহলে টেলিফোন ছেড়ে দিচ্ছি। আচ্ছা। টেলিফোন ছেড়ে দিয়ে ইসমাইল মুখ তুলে তাকালো ঘরের চারদিকে। হঠাৎ কোনোর দিকে থেকে কে যেন বলে উঠল, মাথার ওপর হাত তোলো বন্ধু, একটি কথা বললে তোমার বিরুদ্ধে ব্যবস্থা অবলম্বন করা হবে। কে তুমি? মুখে মুখোশ পরিহিত একজন লোক রিভলভার হাতে তার ঠিক সামনে দাঁড়িয়ে। চিনতে পারছো না বন্ধু? আমি মূর্তিমান বিভীষিকা, মৃত্যুদূত। মৃত্যুদূত? হ্যাঁ। কি কারণে তুমি এখানে এসেছো? সে কৈফিয়ত তোমায় দেব না। তুমি তোমার শেষ মুহূর্তের জন্য প্রস্তুত হও ইসমাইল। মৃত্যুদূত তুমি? কথা শেষ হয় না। মৃত্যুদূতের মাথা লক্ষ্য করে একটা ভারী পেপার ওয়েট ছুঁড়ে মারে ইসমাইল। চট করে মৃত্যুদূত এক পাশে সরে যায়। পেপার ওয়েটটা ঠিক মাথার পাশ দিয়ে বেরিয়ে যায়। হ্যান্ডস আপ এগেন আই সে। কিন্তু মৃত্যুদূতের সে কথা ইসমাইল গ্রাহ্য করে না। সে যেন বাঘের মতো লাফিয়ে পড়ে মৃত্যুদূতের উপর। মৃত্যুদূত এক পাশে সরে যায়। তার রিভলভারটা সশব্দে গর্জন করে ওঠে। একটা জ্বলন্ত বুলেট এসে প্রবেশ করে ইসমাইলের মাথায়। প্রচন্ড আর্তনাদ। ইসমাইল লুটিয়ে পড়ে মেঝে। মিনিট 15-20 পরে একটা টেলিফোন মেসেজ রিসিভ করে প্রখ্যাত ডিটেকটিভ দীপক চ্যাটার্জি। হ্যালো, কে? আমি মৃত্যুদূত। তুমি মানে? কেন, চিনতে পারছো না? হ্যাঁ, তুমি কি চাও? বিশেষ কিছু না, তোমার বহু পরিচিত ইসমাইলকে আমি হত্যা করেছি। কেন? কারণটা বিশেষ কিছু নয়, প্রতিহিংসা। তোমার এই প্রতিহিংসার কারণ? আমি চাই না দুনিয়ার বুকে কেউ আমার বিরুদ্ধাচরণ করুক। কোথায় তাকে হত্যা করেছো তুমি? বসিরহাট রোডে তার আড্ডায়। ভয় নেই, আর কোনোদিন সে বা তার দলবল কুমারী অনিতা মিটারের গায়ে হাত তুলতে সাহস পাবে না। কিন্তু তোমার এ কাজ আইনের চোখে বেআইনি। আচ্ছা, আমাকে ধরবার চেষ্টা তুমি করো, জানি তা তুমি কোনোদিন পারবে না। আচ্ছা, আমি দেখবো চেষ্টা করে। এখন টেলিফোন ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, ভবিষ্যতে আবার দেখা হবে বন্ধু। গুড নাইট। দীপক রিসিভার নামিয়ে রাখে। তারপর আবার সেটা তুলে নিয়ে প্রশ্ন করে, হ্যালো, এক্সচেঞ্জ? ইয়েস প্লিজ। এইমাত্র যে ফোনটা হলো সেটা কোত্থেকে হয়েছে বলুন তো? একটা প্রাইভেট বুথ থেকে। ঠিক জানেন? হ্যাঁ। ধন্যবাদ। দীপক রিসিভারটা নামিয়ে রাখে। সফল অভিযান। সেদিন বিকেলের দিকে চিতপুর রোডের ওপর দিয়ে আবার সেই বিনওয়ালাকে তার বিন বাজিয়ে চলতে দেখা যায়। কিন্তু আজ সে যেন একটু বেশি অন্যমনস্ক। কোনো দিকে খুব বেশি খেয়াল নেই, অথচ তার সেই অন্যমনস্কতার কারণ কেউ জানে না। এখন একেবারে অতি পরিচিত লোক ছাড়া বুঝবে না যে তার মধ্যে কিছু একটা পরিবর্তন ঘটেছে।
অন্যদিন 2-4 পয়সা পড়লে সেটা কুড়িয়ে নেয়, কিন্তু আজ সে সেগুলোর দিকে মোটেই গ্রাহ্য পর্যন্ত করছে না। জয়মিত্র স্ট্রিট গড়ানহাটা পেরিয়ে মসজিদ বাড়ি স্ট্রিটের মধ্যে হঠাৎ ঢুকে পড়ল। এরকম সরু রাস্তায় সে সাধারণত ঢোকে না, কিন্তু চিতপুর রোডের মোড়ে এমন একটা কিছু ঘটেছে যাতে তাকে বাধ্য হয়ে এই গলিপথে প্রবেশ করতে হল। বিনওয়ালা জানে ইসমাইল মারা গেছে, তাই দুনিয়ায় আর কেউ যে তাকে এতটুকু সন্দেহ পর্যন্ত করতে পারে তা সে ভাবতেই পারে না। কিন্তু চিতপুর রোডের ওপরে 2-4 জন প্রতিবেশী সিআইডি অফিসার বা ওই শ্রেণীর লোক যে ঘোরাঘুরি করছে তা তার নজর এড়াতে পারেনি। আর এই ধরনের লোকেদের এড়িয়ে চলতেই সে বেশি ভালোবাসে। মসজিদ বাড়ি স্ট্রিটের একটা বাড়ির দরজায় সে দুবার আঘাত করলো, তারপর পেছন দিকে চাইল একবার। না, কেউ তাকে অনুসরণ করছে না। বিনওয়ালা নিশ্চিন্ত হলো। একটু পরেই খুলে গেল দরজা। কাকে চান? নারী কণ্ঠে প্রশ্ন হলো। বিনওয়ালা দেখলো একটি 18-20 বছরের কালো দোহারা চেহারার মেয়ে দরজায় দাঁড়িয়ে। রহিম আছে? আপনার নাম? বলগে 3 নম্বর ডাকছে। আচ্ছা। একটু পরেই মেয়েটা ফিরে এসে বলল, ভেতরে আসুন। তোমার নাম? বিমলা। কতদিন আছো এ লাইনে? বছর 2 বাবা মারা যাওয়ার পর না খেতে পেয়ে বাধ্য হয়ে চলে এলুম এখানে। এখন ভালো চলছে তো? কোন রকমে। এত কষ্ট সহ্য করে সামান্য দুমুঠো পেটের ভাত। মেয়েটির চোখ অশ্রুভারে টলমল করে ওঠে। বিনওয়ালা আর কথা বাড়ায় না, সঙ্গে সঙ্গে দোতলার কোণের একটা ঘরে ঢুকে পড়ে। রহিম অর্থাৎ একজন চুল ওল্টানো মাঝারি কালো লোক এগিয়ে এসে বলে, এসো হে ওস্তাদ। তারপর কি মনে করে? মনে হচ্ছে আজ ওরা আমাকে সন্দেহ করছে। বড় রাস্তার ওপরে 2-4টে ছদ্মবেশী রুই কাতলাকে দেখলুম। তাই নাকি? আচ্ছা তুমি বসো, আমি বরং একবার ঘুরে দেখে আসি। বিমলা, দেখো ওস্তাদের যেন আপ্যায়নের ত্রুটি না হয়। বিমলা চোখ মুখ ঘুরিয়ে বলে, না না, তুমি ঘুরে এসো। রহিম বেরিয়ে যায়। মিনিট 2 পরে ঘুরে এসে বলল, ওস্তাদ, ব্যাপার তো সুবিধের মনে হচ্ছে না। কেন বলো তো? যেমন মাছ ধরবার জন্য জাল ফেলে, তেমনি করে রাস্তাগুলোতে পুলিশের চাঁইরা ঘুরে বেড়াচ্ছে। তবে উপায়? তাই তো ভাবছি। আচ্ছা চলো, এবারই পেছন দিকে যে একটা খুব সরু গলি আছে সেটা দিয়ে তোমাকে পাচার করে জয়মিত্র স্ট্রিট দিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউতে নিয়ে যাচ্ছি। এ বুদ্ধি মন্দ নয়। তবে একটা কথা, তোমার পোশাকটা পাল্টাতে হবে। তা জানি। বিনওয়ালা তার পিঠের ঝুলিটা থেকে কতগুলো পোশাক বের করে যখন ভোল্ট পাল্টানো শেষ করলো তখন তাকে দেখাচ্ছিল একজন পাক্কা কাবুলিওয়ালার মতো। বাড়ির পেছনে সরু গলিটা দিয়ে বেরিয়ে রহিম আগে আগে চলল। তার অনেকটা পেছন থেকে কাবুলিওয়ালা তাকে অনুসরণ করলো। মিনিট 10 চলে তারা যখন সেন্ট্রাল অ্যাভিনিউতে এসে পড়লো তখন কাবুলিওয়ালা হেসে বলল, যাক, এই যাত্রা ফাঁড়া কেটে গেছে বলে মনে হচ্ছে। কাবুলিওয়ালা সোজা একটা ট্যাক্সিতে চেপে হুকুম দিল, এই চালাও সোজা ডালহৌসি স্কোয়ার। সে ভাবল দুনিয়ার কেউ বোধহয় তার এই পালানোর খবর জানতে পারল না। কিন্তু ঠিক সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ওপর উল্টো দিকের ফুটপাতে যে লোকটি এতক্ষণ উদ্গ্রীব আগ্রহে প্রতীক্ষা করছিল, সেই যে ছদ্মবেশী গোয়েন্দা দীপক চ্যাটার্জি, তা বোধহয় কাবুলিওয়ালাটি স্বপ্নেও ভাবতে পারেনি। একটু পরেই দীপক আর একটা ট্যাক্সিতে চেপে হুকুম দিল সামনের গাড়িখানাকে অনুসরণ করতে। ট্যাক্সি ড্রাইভার ইতস্তত করছিল, কিন্তু দীপক তার আইডেন্টিটি কার্ডটা তার চোখের সামনে তুলে ধরতেই বেচারা দিশেহারা হয়ে গাড়ি ছেড়ে দিল। সামনের গাড়িটা এসে থামলো ডালহৌসি স্কোয়ারের সেই ঘড়ির দোকানের সামনে। দীপক দূর থেকে তা দেখে তার গাড়ির ড্রাইভারকে থামতে নির্দেশ দিল। তারপর ভাড়া চুকিয়ে সোজা গিয়ে হাজির হলো একটা প্রাইভেট টেলিফোন বুথের সামনে। রিসিভার তুলে নিয়ে 2 আনা পয়সা ফেলে দিয়ে একটা নম্বর চাইল। এতগুলো ঘটনা যে এভাবে পরপর ঘটলো তা কাবুলিওয়ালা স্বপ্নেও ভাবতে পারল না। বাঘের গুহায়। ডালহৌসি স্কোয়ারের সামনে সেই ঘড়ির দোকানে সেদিন বিকেলে দেখা গেল দীপককে। নমস্কার স্যার, আমার ঘড়িটা একটু মেরামত করবার প্রয়োজন ছিল, তাই বলছি। কি ব্যাপার? মেয়ের স্প্রিংটা বোধহয় কেটে গেছে। আচ্ছা রেখে দিন, 10 মিনিট পরে আসবেন। দীপক ঘড়িটা খুলে দিয়ে রাস্তায় নেমে আসে। তার সন্দেহ মিথ্যা নয়, সে ঠিক জায়গাতেই আঘাত করেছে। উল্টো ফুটপাতে সে অপেক্ষা করতে থাকে।
এদিকে ঘড়ির দোকানের সেই বিশ্বনাথ সোজা বোতামটা টিপে একখানা কাগজ বসিয়ে দেয়। তারপর 1 মিনিটের মধ্যে ওপর থেকে নির্দেশ আসে। সঙ্গে সঙ্গে বিশ্বনাথ সোজা হয়ে বসে, উঠে দাঁড়িয়ে এসে বাইরে বেরিয়ে আসে। একটা ট্যাক্সি ডেকে দাঁড় করায় ঠিক বাড়িটার সামনে। সদলে তারা নেমে এসে ট্যাক্সিতে চেপে বসে। উল্টো ফুটপাতে দাঁড়িয়ে দীপক হঠাৎ এই দৃশ্য দেখে বিমূঢ় হয়ে পড়ে। এরা কি করে জানলো যে সে ওদের সন্দেহ করছে? দীপক বিস্ময়ে ভাবতে থাকে। দীপকও একটু দূরে গিয়ে একটা ট্যাক্সি ডাকে। প্রাণপণে সে আগের গাড়িটাকে ফলো করবার চেষ্টা করে, কিন্তু সেটা এত দ্রুত গতিতে ছুটে চলে যে তাকে ফলো করা আর সম্ভব হয় না। দীপক আসে সোজা লালবাজার থানায়। মিস্টার গুপ্ত আর একদল পুলিশ বাহিনী নিয়ে এসে আবার সেখানে ফিরে আসে। ডালহাউসি স্কোয়ারের বাড়িখানা তন্ন তন্ন করে সার্চ করা হয়। ঘড়ির দোকান, মার্টিন অ্যান্ড হ্যারিস কোম্পানি, কিন্তু কোথাও মৃত্যুদূতের দেখা মেলে না, শুধু কতগুলি যন্ত্র। সেগুলো দেখে দীপক বলে, সত্যি অদ্ভুত উপায়ে ওরা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতে বটে। কেন? মিস্টার গুপ্ত প্রশ্ন করেন। দীপক মৃদু হেসে বলে, এই যন্ত্রগুলি মারফত মৃত্যুদূতের নির্দেশ সবাই জানতো, কিন্তু কেউ তাকে দেখতে পেত না। হঠাৎ পাওয়া গেল একখানা চিঠি। দোতলার ঘরের কোণের টেবিলে সেটা রাখা ছিল। দীপক সেটা তুলে নিয়ে পড়তে লাগলো। প্রিয় দীপকবাবু, আপনার অদ্ভুত ক্ষিপ্রকারিতা আর কর্মপদ্ধতির প্রশংসা না করে পারছি না। আবার দেখা হবে। ইতি মৃত্যুদূত। দীপক মৃদু হেসে বলে, সত্যি এদের কর্মপদ্ধতি দেখে বিস্মিত হতে হয়। দেখা যাক ভবিষ্যতে কে যেতে, দীপক চ্যাটার্জি না মৃত্যুদূত। মিস্টার গুপ্ত এ কথার কোনো উত্তর দেন না। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।